আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনিচ্ছাকৃত বিলম্বের জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, একটু তোমার টেকনিক্যাল প্রবলেমের জন্য আর কি এটা হয়েছিল। আর তাছাড়াও তোমার হচ্ছে যে একটু দেরি হয়ে গেল আর কি, শুরু করতে একটু দেরি করে ফেলেছি। যাই হোক, আমরা শেষ পর্যন্ত শুরু করতে পেরেছি। গত ক্লাসটা আমি নিতে পারিনি, গত ক্লাসে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে গত ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি কোনোভাবে, আবহাওয়া খারাপজনিত কারণে। এই জন্য গত ক্লাসে নিতে পারি নাই। আর আজকে তোমার হচ্ছে যে মোটামুটি আমরা গত ক্লাসে কি করতে পেরেছি, গত ক্লাসে আমরা যে অধ্যায়টা ছিল আমাদের হাড়গোড়ের যে অধ্যায়টা, অর্থাৎ আমাদের যে দৃঢ়তা প্রধান এবং চলন, এটা আমরা শেষ করতে পেরেছিলাম। এবং আজকে আমরা দশম অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। এবং দশম অধ্যায়ে আমাদের এখানে রয়েছে হলো যেটা সমন্বয় বলছি আমরা, এই চ্যাপ্টারটি আমাদের রয়েছে। দশম অধ্যায়ে তোমাদের চ্যাপ্টারের নামটা কি জানো? সমন্বয়। হ্যাঁ, সমন্বয় রয়েছে। এবং এই সমন্বয় চ্যাপ্টারে আমরা প্রধানত তোমার হচ্ছে যে আমাদের উদ্ভিদ এবং প্রাণীতে তাদের যে সকল কার্যক্রমগুলো রয়েছে, এই কার্যক্রমগুলো কিভাবে সমন্বয় সাধিত হয় বিভিন্ন কার্যক্রমের মধ্যে, এবং এই সমন্বয় অর্থাৎ কোঅর্ডিনেশন বিষয়টাই আসলে আমরা বোঝার চেষ্টা করব এই চ্যাপ্টারটিতে। এটি একটি বড় অধ্যায়, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এই অধ্যায়টা যদি আমরা মনে করো যে শুরু করি, তাহলে বলা যেতে পারে যে একটি তোমার হচ্ছে যে এই বইয়েরই, তোমাদের যে বই আছে বইয়ের ভিতরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। অতএব এবং কিছু বোঝার বিষয় রয়েছে, কিছু মুখস্থ করা বিষয় রয়েছে, এবং অবশ্যই এই চ্যাপ্টারটিতে তোমরা মনোযোগ সহকারে আমার সাথে থাকবে, তাহলে দেখা যাবে যে অনেকেই তোমরা এই চ্যাপ্টারটা ভয় পাও, সেই ভয়টা অবশ্যই দূরীভূত হবে। ঠিক আছে? তো যাই হোক, আমাদের হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে, সবাইকেই ওয়ালাইকুম আসসালাম। শুরু করতে পেরেছি আমরা তারপরেও। তাহলে আমরা প্রথমে দেখো, আজকের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সমন্বয়। সমন্বয় বা ইংলিশে বললে হবে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে আমাদের দেখো প্রত্যেকটা কাজে আসলে সমন্বয় প্রয়োজন হয়। যেমন সমন্বয় না হলে কোনো কাজই ঠিকভাবে হয় না, ঠিক না? এখন দুজনকে আমরা সমন্বয়ের কথাটা ইউজ করি কখন? একজন কোনো কাজ করলে আমরা সমন্বয় ইউজ করি না। যদি 10 জন একটা কাজ করে, তাহলে আমরা বলি এই তোমরা সবাই সমন্বয় করে কাজটা করো, তাই না? তার মানে যখন অনেকগুলো বিষয় একসাথে থাকে, তখন সেগুলো যদি এলোমেলো করে হয়, তাহলে কিন্তু কাজটা ঠিকভাবে হবে না। কিন্তু যদি আমরা কয়েকটা কাজ চলে, বিভিন্ন কাজগুলো চলে, এবং তাদের সবার মধ্যে যদি একটা, হ্যাঁ তুমি তোমারটা করো, সে তারটা করুক, সে তারটার উপরে তার নিয়ন্ত্রণ থাকবে না, সে তাকে ইনস্ট্রাকশন দিক, সব কিছু মেনে যদি একটা জিনিস চলে, সেটাকে আমরা সাধারণত একটা সমন্বিত রূপ বলে আমরা আখ্যায়িত করি। এখানেও আমাদের যে সমন্বয় বিষয়টা রয়েছে, ধরো আমাদের একটা সমন্বয়ের যদি আমরা এখানে উদাহরণ দিতে চাই তোমাদেরকে, যে সমন্বয় যেমন আমাদের শরীরের কথাই যদি আমরা চিন্তা করি, ধরো আমাদের যে ব্লাডে যে সুগার লেভেল, আমাদের ব্লাডে যে রক্তে যে তোমার গ্লুকোজের যে মাত্রা, এই মাত্রাটা নিয়ন্ত্রিত হয় কি করে? তাহলে এটা তো সমন্বয়ের মাধ্যমে, এবং এটা যে কেউ একজন করে না, এটা একটা সমন্বিত ক্রিয়ার মাধ্যমে হয়। যেমন দেখো, আমার রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তখন এটা কি তুমি বুঝতে পারো যে তোমার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে? তুমি কিন্তু এটা বুঝতে পারো না। কিন্তু তোমার শরীরের ভিতরে যে মেকানিজমটা আছে, যেই নার্ভাস সিস্টেম আছে, এটা কিন্তু আমার রক্তের যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে, এটা কিন্তু ডিটেক্ট করতে পারে। এবং এটা যখন ডিটেক্ট করতে পারে, তখনই কি করে, ও আমাদের যে অগ্নাশয় আছে, অগ্নাশয়কে গিয়ে বলে যে তুমি এখন কি করো। তখন ব্রেন অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে, আমরা পড়েছি, সেই কোষগুলোকে তোমার নির্দেশনা প্রদান করে যে তুমি ইনসুলিন তৈরি করো। ইনসুলিন কি? একটা হরমোন। এই হরমোনটা তখন করে কি, আমাদের রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ, সেটাকে গ্লাইকোজেন রূপে আমাদের লিভারে জমা করে রাখে, যেটা আমরা পড়েছি চ্যাপ্টার 5-এ। তাহলে গ্লাইকোজেন রূপে জমা করে রাখলো। তাহলে অতিরিক্ত যে গ্লুকোজটা হয়ে গেছে আমাদের রক্তে, সেই গ্লুকোজটা কিন্তু ঠিকই তোমার কি হয়ে গেল, আমাদের লিভারে জমা হয়ে গেল। তার মানে আমার রক্তে তোমার হচ্ছে যে বেশি বেশি গ্লুকোজ ছাড়া পেলো না। আবার তোমার রক্তে যদি গ্লুকোজের মাত্রা কমতে থাকে, তাহলে কিন্তু আমাদের ব্রেন সেটাও ডিটেক্ট করে ফেলে, এবং ডিটেক্ট করে একটা সমন্বিতভাবে সে কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সকে আবার নির্দেশনা দেয় যে এইবার তুমি কি, এইবার তুমি ইনসুলিন ক্ষরণ না করে গ্লুকাগন ক্ষরণ করো। তখন সেই হরমোনটা আবার আমাদের লিভারে জমা করা সেই গ্লাইকোজেনগুলোকে গ্লুকোজে ভেঙে দিয়ে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা আবার বাড়িয়ে তোলে। তার মানে একজন গ্লুকোজের মাত্রা কমিয়ে দিচ্ছে, আর একজন গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, একজন কমাচ্ছে, একজন বাড়াচ্ছে। এই দুইয়ের সমন্বিত তোমার কার্যক্রমের ফলে আসলে আমাদের যেই
অ্যাকচুয়াল যে মাত্রাটা আছে, সঠিক যে মাত্রাটা আছে গ্লুকোজের, এটা কিন্তু আমাদের রক্তে নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ একজন বাড়ি কমিয়ে দিচ্ছে, একদম কমিয়ে দিয়ে নীল করে দিতে পারতেছে না, আর একজন আবার বাড়িয়ে দিয়ে একদম হাই করে দিতে পারছে না। দুইজনের সমন্বয়ের ফলেই আসলে এত সুন্দর একটা সাম্যাবস্থা বা হোমিওস্ট্যাসিস আমার শরীরে বিরাজ করছে। আচ্ছা, এই উদাহরণটা যদি কঠিন লেগে থাকে আর একটি সহজ উদাহরণ দিয়ে থাকি সমন্বয়ের। চ্যাপ্টারটি একটু জটিল, আমরা এজন্য একটু কিছু কথা খরচ করব প্রথমের দিকে। আমার কথাগুলো একটু শোনো তোমরা মনোযোগ দিয়ে। এখানে সাধারণত আমরা আরেকটা সমন্বয় যদি বলি, ধরো আমাকে একটা মশা, এখানে একটা মশা কামড় দিয়েছে, তাই না? মনে করো একটা মশা কি করেছে, এখানে মশা বসেছে, তোমার তুমি বুঝতে পারছো যে হ্যাঁ একটা মশা বসেছে এখানে। তখন তুমি কি করবা? মশা বসেছে বুঝতে পারলেই সাধারণত তুমি যেটা করবা, প্রথমেই তুমি একদম স্টিল হয়ে যাবা, নড়াচড়া করবা না, যেন মশাটা উড়ে না যায় তোমার মাথার মধ্যে। কারণ তুমি নাড়াচড়া করলে তো মশাটা উড়ে যাবে, তুমি তোকে মারবা, সিদ্ধান্ত তো নিয়েই নিচ্ছ, তাই না? এখন তুমি কি করবা, যে শরীরটাকে একটু স্থির করে ফেলবা যেন ও উড়ে না যায়। এরপরে তুমি আস্তে করে তোমার ডান হাতটা নিয়ে মেরে দিবা, তাই তো? তাহলে এই যে তুমি মেরে দিলা, এই পুরো প্রক্রিয়াটা তুমি কি চিন্তা করো? এত সহজ না, আমরা যে জাস্ট আসে মেরে দিলাম এত সহজ। আসলে বিষয়টা আমার শরীরের ভিতরে যেই সমন্বয়টা ঘটেছে এটা কিন্তু এত সহজ নয়। প্রথমে কি হয়েছে, প্রথমে যখন মশাটা আমাকে কামড়েছে, তখন মশার এই সেন্সরি বা যে আমাদের নার্ভগুলো রয়েছে, সংবেদী নার্ভ, এই সংবেদী নার্ভের মাধ্যমে প্রথমে এই তথ্যটা আমার ব্রেনে আসছে। এবার ব্রেন এই তথ্যটা অ্যানালাইজ করে বুঝতে পেরেছে যে হ্যাঁ শরীরের ওই অংশে একটা মশা বসেছে। তখন তুমি বুঝতে পারলে যে হ্যাঁ মশা। এবার তোমার ব্রেন একটা সিদ্ধান্ত নিল যে এই মশাটাকে মারতে হবে, ঠিক না? তখন তোমার যখন সিদ্ধান্তটা নিল, সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের কি করতে হয়? ওই কাজটা এক্সিকিউট করতে হয়, ওই কাজটা করতে হয়। তাহলে করতে হলে কি, এবার ব্রেন তোমাকে দেখো সমন্বয় কার সাথে হলো, এবার মাসেলের সাথে, হাড়ের সাথে। মাসেল অর্থাৎ তোমার ডান হাতের মাসেলে এবার নির্দেশনা দিল, দেখো সমন্বয় হচ্ছে, আমাদের ব্রেনের সাথে মাসেলের সমন্বয় হচ্ছে। এবার ব্রেন মাসেলকে নির্দেশনা দিল যে তুমি কি করো, আস্তে করে হাতটা নিয়ে যে মেরে দাও। তখন আমার মাসেল কি করলো, সেই কাজটাই, তুমি যে হাতটা নাড়াচ্ছ, আগের চ্যাপ্টারে আমরা কি পড়লাম, এটা ব্রেন থেকে নির্দেশনা আসে, আমাদের মাসেল এবং হাড়ের মাধ্যমে আমরা নাড়াতে পারি। এবার তুমি মশাটাকে মেরে দিলে। তার মানে এই যে তোমার যে কোনো কিছু বুঝতে পারা এবং তারপরে সেটা অনুযায়ী একটা ডিসিশন নেয়া এবং তারপরে সেই ডিসিশন অনুযায়ী ওই কাজটাকে সম্পাদন করা, এই পুরোটা কি একটা চরম সমন্বয়ের একটা উদাহরণ নয়? অবশ্যই উদাহরণ। এই সমন্বিত কাজগুলো, আচ্ছা দেখো এখানে আমরা দু ধরনের সমন্বয়ের উদাহরণই আমি তোমাদেরকে দিয়েছি। একটা ছিল আমাদের হরমোন নির্ভর, অর্থাৎ হরমোনের মাধ্যমে, ইনসুলিন এবং গ্লুকাগনের মাধ্যমে গ্লুকোজের নিয়ন্ত্রণ তথা সমন্বয়, গ্লুকোজের মাত্রা ঠিক রাখার সমন্বয়। আরেকটা তোমাদের উদাহরণ দিলাম আমাদের স্নায়বিক সমন্বয়, অর্থাৎ ব্রেনের মাধ্যমে আমরা কি করতে পারছি, এই যে আমাদের কাজগুলো সমন্বিতভাবে করতে পারছি। অতএব আমাদের দেহে তুমি যদি লক্ষ্য করে থাকো, সকল ধরনের কার্যাবলী এটা সমন্বয় বা এর যে তোমার হচ্ছে যে এক্সিকিউট হয় অথবা কাজগুলো নিয়ন্ত্রিত হয়, যদি আমরা বলি কার কার মাধ্যমে, তাহলে এক্ষেত্রে দুইটা তন্ত্র জড়িত আছে। এক্ষেত্রে কয়টা তন্ত্র জড়িত? দুটো। একটা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম। তাহলে দেখো এখানে স্নায়ুতন্ত্র তো আমরা জানি, আমাদের ব্রেন, নার্ভ এই সকলের মাধ্যমে, এবং এর যে তোমার সমন্বয়টা বা এর অ্যাকশনটা, স্নায়ুতন্ত্রের অ্যাকশনটা কিন্তু হলো দ্রুত, অত্যন্ত দ্রুত হয়। স্নায়ুতন্ত্রের যে অ্যাকশনটা এটা হচ্ছে র্যাপিড এবং এটা হচ্ছে ফাস্ট। বাট অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের যেই কাজটা, এই কাজটা করে কার মাধ্যমে? এই কাজটা কিন্তু সম্পাদিত হয় হরমোনের মাধ্যমে। কার মাধ্যমে সম্পাদিত হয়? হরমোন নামের একটা বিশেষ কেমিক্যাল, আমরা আসছি, এই হরমোনের মাধ্যমে সম্পাদিত হয়। কিন্তু এই তন্ত্রের এই নিয়ন্ত্রণ যেটা আছে, আমাদের শরীরে যে নিয়ন্ত্রণগুলো হয় এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ। আমাদের শরীরের নিয়ন্ত্রণগুলো এই দুইটার মাধ্যমে হয়, কোঅর্ডিনেশন গুলো এই দুইটা তন্ত্রের মাধ্যমেই হয়। একটা স্নায়ুতন্ত্র, এটা র্যাপিড নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, যেটার মাধ্যমে খুব ধীরে সুস্থে, তাই না? তুমি যে অনেক লম্বা হয়ে যাচ্ছ, এটা কি একদিনে হয়ে যাচ্ছ? তুমি যে লম্বা হচ্ছ না, এটা কি একদিনেই হচ্ছ? তোমার শরীরের রংটা যে তোমার যেটা হয়েছে এটা কি একদিনই হয়েছে না, এটা ধীরে ধীরে হচ্ছে। আবার তোমার যে মনে করো যে এই বিভিন্ন ধরনের যে আমাদের এই যে গ্লুকোজের মাত্রাটা বাড়ছে বা কমছে, এটা কি খুব দ্রুত হচ্ছে? তা নয়, একটু ধীরে ধীরেই কিন্তু এই জিনিসগুলো হয়। তাই হরমোনের মাধ্যমে যে নিয়ন্ত্রণগুলো হয় এগুলো একটু ধীর স্থির,
আর স্নায়ুতন্ত্রের মাধ্যমে এই যে হাত দিয়ে মশা মেরে দিলাম খুব দ্রুত চট জলদি। তাহলে এই দুইভাবে আমরা সাধারণত নিয়ন্ত্রণগুলো করে থাকি। আচ্ছা, স্যার তাহলে মাথায় কিছু হলে টের পাওয়া যায় না কেন? মাথায় কিছু হলে টের পাওয়া যায় না কেন বাবা? মাথায় তো কিছু হলে টের পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের দেহের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য হরমোনের কাজ আছে বাবা। দেখো আমরা এই দুটো কি বুঝতে পেরেছি? আমরা এই দুটো মনে হয় বুঝতে পেরেছি। এই যে কোশ্চেন এসেছে যে আমাদের দেহের তোমার হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধির জন্য হরমোনের কোনো কাজ আছে কিনা। প্রধান কাজই তো হরমোনের। একটা হরমোন আছে যার নাম হচ্ছে, একটা হরমোন যার নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বা STH। এই সোমাটোট্রপিক হরমোন যেটা আমাদের পিটুইটারি থেকে খরিত হয়, এই পিটুইটারি থেকে সোমাটোট্রপিক হরমোনটা যদি তোমার সঠিক মাত্রায় খরিত হয় তাহলে তোমার সোমাটোট্রপিক কোষের বিভাজনের হারটা বেড়ে যায় তোমার শরীরে। এবং কোষ বিভাজনের হার যখন তোমার শরীরে ঠিকভাবে বাড়বে, ঠিকভাবে চলবে, তখন তুমি একটা নির্দিষ্ট উচ্চতা বা নির্দিষ্ট মাত্রার হতে থাকবে ছোটবেলা থেকে। আর যদি সোমাটোট্রপিক হরমোনটা আন্ডার সিক্রেট করে তাহলে তোমার যে বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, এই বৃদ্ধিটা ঠিকভাবে হবে না। এটা দৈহিক বৃদ্ধিটা হিন্ডার্ড হবে এবং আমরা সাধারণত বেশি লম্বা হতে পারবো না। ঠিক আছে, তাহলে এই ধরনের যে বিষয়গুলো আমাদের রয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো চলো আমরা এখন এখানে যে কোঅর্ডিনেশন বিষয়টা হয়তো আমরা তোমার হচ্ছে যে হ্যাঁ, হরমোন বাইরে থেকে প্রয়োগ করলেও কাজ করবে। হরমোন বাইরে থেকে প্রয়োগ করলে কাজ করবে, তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যাদের তৈরি হয় না তারা ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস, ইনসুলিন কি বাইরে থেকে প্রয়োগ করা হয় না? তখন কি ওর কাজ করে না? অবশ্যই করে। এই জন্য হরমোন বাইরে থেকে দিলে কাজ করবে। তবে আছে, তবে সোমাটোট্রপিক হরমোন একটা নির্দিষ্ট, এই যে লম্বা হওয়ার যে হরমোন বা অন্যান্য হরমোন, এগুলো একটা নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট বয়সে, নির্দিষ্ট ওয়েতে এগুলো প্রয়োগ করতে হয়। এবং এটা যদি আমরা তোমার হচ্ছে যে হরমোনাল চিকিৎসা নিতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে একজন এন্ডোক্রিনোলজিস্টের কাছে তার পরামর্শ অনুযায়ী এই সকল হরমোনগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, সঠিক বয়সে সঠিক সময়ে যদি আমরা দিতে পারি তবে এটা কাজ করবে। এখন দেখো, এর পরবর্তীতে আমরা বইয়ের পড়াশোনা, আমরা এতক্ষণ তো একটু বাহিরের এই জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম। চলো আমরা একটু বইয়ের আলোচনায় যাই। বইয়ে কি যা আছে তোমাদের। এখন এখানে প্রথমে আমরা দেখব হচ্ছে উদ্ভিদের সমন্বয়। উদ্ভিদের দেহে যে সমন্বয় রয়েছে, উদ্ভিদের সমন্বয় বলতে গেলে দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে উদ্ভিদের ক্ষেত্রে সমন্বয়ের জন্য কোনো স্নায়ুতন্ত্র নেই। তার কারণ হলো আমরা জানি যে উদ্ভিদে কোনো ধরনের কি নেই, উদ্ভিদে কোনো ধরনের স্নায়ুতন্ত্র নেই। উদ্ভিদের কোনো কি নাই যে তোমার হচ্ছে এই যে নার্ভাস সিস্টেম বা এই ধরনের সিস্টেম নেই। তাহলে উদ্ভিদের যে বিভিন্ন কার্যাবলীগুলো আছে এগুলো নিয়ন্ত্রিত হয় কিভাবে, তাই না? উদ্ভিদ যে বিভিন্ন কাজগুলো করছে, উদ্ভিদের বৃদ্ধি যে নির্দিষ্ট মাত্রায় হচ্ছে, তারপরে উদ্ভিদ তোমরা দেখো আলোর দিকে বেঁকে চলে যাচ্ছে, তাই না? ওর তো চোখ নাই কিন্তু আলোর দিকে, যেখানে আলো থাকে যেদিকে, ওদিকে কিন্তু প্ল্যান্টটা চলে যায়। আবার দেখা যায় যে ফুল ফুটছে একটা নির্দিষ্ট সময়ে, আবার দেখা যায় যে তোমার উদ্ভিদের যে তোমার ফলটা পাকছে, এই পাকার একটা নির্দিষ্ট সময়, একটা পাকলে বাকিগুলো পাকা শুরু করছে। তাহলে এই যে এতগুলো তোমার যে কাজগুলো এবং সবগুলো একই সময়ে হচ্ছে, তাহলে এদের এই সকল কার্যাবলীর মধ্যে এদের যদি স্নায়ুতন্ত্রই না থাকে তাহলে এই আমরা বলবো যে এই সমন্বয়টা আসলে কারা করছে বা এই সমন্বয়টা আসলে কার মাধ্যমে সম্পাদিত হচ্ছে, আমরা কিভাবে এটা বুঝতে পারবো? এটা দেখো, উদ্ভিদের ক্ষেত্রে যদিও কোনো স্নায়ুতন্ত্র নেই কিন্তু উদ্ভিদের কার্যাবলী সমূহ নিয়ন্ত্রণ করার জন্য উদ্ভিদের যা আছে তা হলো হরমোন। এবং উদ্ভিদের এই হরমোন যেগুলো রয়েছে, উদ্ভিদের হরমোনগুলোকে বলা হয় ফাইটো হরমোন। উদ্ভিদের হরমোনগুলোর নাম হলো ফাইটো হরমোন। বুঝতে পেরেছো? এই তোমরা কি কোনো কোশ্চেন করছো?
আচ্ছা, যাই হোক, তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, অপ্রয়োজনীয় কমেন্ট করো না। এখন দেখো, এখানে আমরা যেটা বলছি যে ফাইটো হরমোন যেটা আছে, ফাইটো হরমোনগুলো সাধারণত আমরা বলছি যে উদ্ভিদে প্রাপ্ত যে সকল হরমোন সেগুলোকেই সাধারণত ফাইটো হরমোন বলা হয়। আচ্ছা, তার আগে আমরা তো এটাই জানলাম না যে হরমোনটা আসলে কি। চলো আমরা হরমোন সম্পর্কে একটু জেনে আসি। হরমোনগুলো হচ্ছে এমন কিছু জৈব রাসায়নিক, হরমোনগুলো কি, এগুলো হচ্ছে কিছু জৈব রাসায়নিক বস্তু, কিছু জৈব রাসায়নিক বস্তু, অর্থাৎ জৈব রাসায়নিক কিছু পদার্থ, বস্তু না বলে পদার্থ বলো, জৈব রাসায়নিক কিছু পদার্থ। এই জৈব রাসায়নিক পদার্থগুলো অত্যন্ত অল্প মাত্রায় আমাদের জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ওই যে তোমার কাজটা, সেই কাজটা করে দেয় এবং কাজটা সম্পাদন করার পরে নিজেরা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ধরনের যে জৈব রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি হরমোন। অর্থাৎ হরমোন আমাদের শরীরে, জীবদেহের শরীরে উৎপন্ন হবে এবং বিভিন্ন কোষ থেকে উৎপন্ন হবে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে, আমরা প্রাণীর কথা বলছি না, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের প্রত্যেক কোষেই হরমোন তৈরি হয়। হরমোন তথা ফাইটো হরমোন তৈরি হয়। তার মানে উদ্ভিদের কি করতে পারে, উদ্ভিদের প্রত্যেকটা কোষই কিন্তু কি তৈরি করতে পারে, ফাইটো হরমোন নামের যে পদার্থটি রয়েছে, এই ফাইটো হরমোন নামের পদার্থগুলো সাধারণত তৈরি করতে পারে। এবং হরমোনের কথা যদি আমরা আরো উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা স্পেশালি একটু বলতে যাই, উদ্ভিদের ক্ষেত্রে আসলে হরমোনের প্রধান কাজই হলো বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা। এই জন্য উদ্ভিদের ক্ষেত্রে হরমোনকে অনেক ক্ষেত্রেই তার বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ, উদ্ভিদের ক্ষেত্রে অনেক সময় একে বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ হিসেবেও তোমার হচ্ছে যে বলা হয়, বা উদ্ভিদের যে বৃদ্ধিকারক পদার্থ হিসেবেও একে নামকরণ করা যেতে পারে। এখন এই হরমোনগুলো, যেগুলো হরমোন তোমরা আগে আমি বলেছি যে হরমোনগুলো আমাদের দেহে বিভিন্ন কোষ থেকে তৈরি হতে পারে, উদ্ভিদের দেহের প্রত্যেকটা কোষ থেকে তৈরি হতে পারে এবং এরা যেখানে তৈরি হয় সেখান থেকে অনেক দূরবর্তী অংশে গিয়ে কি করতে পারে, তোমার হচ্ছে কাজ করতে পারে। তৈরি হওয়া অঙ্গ থেকে দূরবর্তী অংশে কাজ করে। যেমন আমাদের দেহের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে দেখো আমাদের দেহে যে সোমাটোট্রপিক হরমোন এই পিটুইটারি গ্রন্থির ভিতরে তৈরি হলো, মাথার ভিতরে যে পিটুইটারি গ্রন্থি, অবশ্য এই হরমোনটা আমার সারা শরীরের কোষ বিভাজন নিয়ন্ত্রণ করলো, তাই না? তাহলে এটা যেখান থেকে তৈরি হয় সেখান থেকে অনেক দূরবর্তী জায়গাতেও হরমোনগুলো কাজ করতে পারে। এখন উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি বলেছি, এই হরমোনগুলোকে বলছি ফাইটো হরমোন। উদ্ভিদের ক্ষেত্রে যে ফাইটো হরমোনগুলো রয়েছে, এই ফাইটো হরমোনগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখো উদ্ভিদের ক্ষেত্রে যে ফাইটো হরমোন রয়েছে অর্থাৎ বৃদ্ধিকারক পদার্থ রয়েছে, এই পদার্থগুলোর মধ্যে প্রধান বৃদ্ধিকারক পদার্থগুলো রয়েছে, যেমন 1 নম্বর আমরা বলতে পারি অক্সিন, 2 নম্বর আমরা বলতে পারি জিবেরেলিন, 3 নম্বর রয়েছে আমাদের সাইটোকাইনিন, 4 নম্বর যেটাকে আমরা বলছি, 4 নম্বরটা রয়েছে হলো ইথিলিন, এই ধরনের কিছু আমাদের ফাইটো হরমোন যেগুলো রয়েছে, এই ফাইটো হরমোনগুলো আমরা পেয়ে যাব। দেখো আমাদের উদ্ভিদের ক্ষেত্রে হরমোনগুলোর মধ্যে রয়েছে অক্সিন, তারপরে রয়েছে জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। এই সকল হরমোনগুলো আমরা দেখতে পাই একটা উদ্ভিদের, ওর যে যাবতীয় তোমার হচ্ছে যে বৃদ্ধিগুলো, এই বৃদ্ধিগুলো নিয়ন্ত্রিত হয় এই 4 ধরনের পদার্থের মাধ্যমে। এবং এই 4 আরো আছে, কিন্তু আমরা এই 4টাই প্রধান দেখতে পাই, যেগুলোকে আমরা বলছি হলো হরমোন। এবং এই ফাইটো হরমোনগুলো কিন্তু এগুলো সবগুলো উদ্ভিদ থেকে পৃথক করা হয়েছে এবং এগুলো তোমার হচ্ছে যে কি বলা যায়, যে আমরা এগুলো সম্পর্কে খুব ভালোভাবেই জানি। কিন্তু এমন কিছু হরমোন আছে, এগুলো তো ফাইটো হরমোন নরমাল, কিন্তু এমন কিছু হরমোন আছে আমরা যে হরমোনগুলো উদ্ভিদে আছে তার অস্তিত্ব অনুভব করতে পারি,
কিন্তু অস্তিত্ব অনুভব করতে পারলেও আমরা সেই সকল হরমোনগুলো এখনো কি করতে পারিনি। আমরা মনে করি এমন কিছু হরমোন আছে যে হরমোনগুলো যে আসলে আছে, আমরা এরকম বিজ্ঞানীরা এটা ধারণা করেন, কিন্তু এই হরমোনগুলো আগের যে হরমোনগুলো আমি লিখলাম এই হরমোনগুলোর মতো আলাদা করা সম্ভব হয়নি বা বাস্তবিক ক্ষেত্রে এর প্রমাণ দেওয়া সম্ভব হয়নি। তবে ধারণা করা হয় যে এই হরমোনগুলো রয়েছে এবং এই ধরনের হরমোনগুলোকে বলা হয় পোস্টুলেটেড হরমোন। এগুলোকে বলা হয় পোস্টুলেটেড হরমোন। এগুলোকে আমরা বলছি হলো পোস্টুলেটেড হরমোন। এবং এই পোস্টুলেটেড হরমোনগুলো কোন হরমোন? যে হরমোনগুলো আসলে আমরা মনে করি যে এগুলো আছে, এর মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন কাজ সম্পাদন হচ্ছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আসলে এই হরমোনগুলো উদ্ভিদ থেকে আলাদা করা এখনো সম্ভব হয়নি। এবং এই ধরনের হরমোনের উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে প্রথমেই বলা যেতে পারে ফ্লোরিজেন। ফ্লোরিজেন হলো একটা পোস্টুলেটেড হরমোন। এবং আরেকটা যদি আমরা পোস্টুলেটেড হরমোনের নাম বলি তাহলে এটা হবে ভার্নালিন। এই দুইটা হরমোন সাধারণত পোস্টুলেটেড হরমোন হিসেবে কাজ করে। এবং এখানে যেমন হচ্ছে আমাদের ফ্লোরিজেন যেটা আছে এটা উদ্ভিদের ফুল ফুটতে সাহায্য করে, ধারণা করা হয় ফুল ফুটতে সাহায্য করে বা ফুল ফোটা নিয়ন্ত্রণ করে। আর ভার্নালিন যেটা আছে, ভার্নালিনটা উদ্ভিদের যে বীজের ওপর, বীজের অঙ্কুরোদ্গমের ওপর শৈত্যের বা তোমার হচ্ছে দিনের যে হ্রাস বৃদ্ধি, অর্থাৎ শৈত্যের যে তোমার হচ্ছে শীতের যে প্রভাব, এই জিনিসটা সাধারণত আমাদের যে ভার্নালিন আছে এই ভার্নালিন সাধারণত এটা তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। এবং তাই এই দুইটাকে আমরা সাধারণত বলে থাকি হলো এগুলো হচ্ছে পোস্টুলেটেড হরমোন, কারণ সত্যিকার অর্থে আমরা এগুলো পাইনি, কিন্তু ধারণা করা হয় এরা আছে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সাধারণ ভৌত অবস্থা হরমোনের, দেখো হরমোনের সাধারণ ভৌত অবস্থা হচ্ছে এটা তরল, মেইনলি তরল হয়। এবং হরমোনগুলো অধিকাংশ হরমোন মোটামুটি অধিকাংশই হলো প্রোটিন। কেমিক্যালি এরা হচ্ছে প্রোটিন এবং ভৌত ফিজিক্যালি এরা সাধারণত তরল। তবে হরমোনগুলো বায়বীয় আকারেও থাকতে পারে, কঠিন নয়, তরল বা বায়বীয় হতে পারে। বায়বীয় উদাহরণ আমরা দেখব, ফাইটোহরমোন বায়বীয়, ফাইটোহরমোন গ্যাসীয়, ফাইটোহরমোন আছে। তবে অধিকাংশ হরমোনের ফিজিক্যাল স্টেট হলো দে আর লিকুইডস। ওকে, দেখো এবার আমরা যদি এই পোস্টুলেটেড হরমোন এবং নরমাল হরমোনগুলো সম্পর্কে আমাদের যদি একটা ধারণা চলে আসে, আমরা এবার চলো যাবো যে হরমোনগুলো সত্যিকার অর্থে আমাদের উদ্ভিদে রয়েছে এবং কাজ করছে তাদের দিয়ে আমরা একটু পড়াশোনা করে আসি। প্রথমে আমরা চলো একটা এবং এগুলো তোমাদের পরীক্ষায় লাগবে। এখন যেগুলো আমরা পড়ছি দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। প্রথমে আমরা যেটা দেখবো এটা হলো অক্সিন। অক্সিন যেটা রয়েছে, অক্সিনটা সাধারণত আমরা যেটাকে তোমার হচ্ছে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। যেমন অক্সিন কেন গুরুত্বপূর্ণ? কারণ অক্সিনের মাধ্যমে অনেক কিছু তোমার হচ্ছে যে অনেকগুলো জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্ল্যান্ট নিয়ে অনেকগুলো কি করা যায়, মজার মজার কাজ এখনকার দিনে করা যাচ্ছে। যেমন দেখো আসলে প্ল্যান্টের তোমার হচ্ছে যে মূলটা তৈরি হয়, রুটটা তৈরি হয়, ধারণা করা হয় এই রুটটা সৃষ্টি হওয়াতে এই অক্সিনের একটা ভূমিকা আছে। আবার যে বীজের অঙ্কুরোদ্গম, এই বীজের অঙ্কুরোদ্গমের পিছনেও অক্সিনের একটা ভূমিকা আছে। আবার অনেক ফল আছে যে ফলগুলোতে বীজ হয় না, যেমন আমরা জানি যে অনেক আঙ্গুর ফলে বীজ হচ্ছে না, অথবা তরমুজ বীজ দেখলে বা তরমুজের বিচি দেখলে আমাদের কত বিরক্ত লাগে, তাই না? কিন্তু এখন ইদানিং আমরা দেখছি যে অনেক তরমুজ আছে যেটা সুন্দর পেকে গেছে কিন্তু কোনো বীজ নেই, তাই না? তাহলে এই ধরনের যে বীজহীন ফল তৈরি, তাই না? আমরা সবসময় ভাবি যে এই তরমুজে যদি এই বীজগুলো না থাকতো তাহলে কত সুন্দর লাগতো, তাই না? কিন্তু আসলে কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এগুলো সৃষ্টির পিছনে প্রধান ভূমিকা পালন করে আসলে হরমোনগুলোই, যার মধ্যে অক্সিন অন্যতম। আমরা এই অক্সিন হরমোনটা সর্বপ্রথম আবিষ্কার করেন হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। চার্লস রবার্ট ডারউইন
চার্লস রবার্ট ডারউইন এটা আবিষ্কার করেন এবং পরবর্তীতে কোল এবং হ্যাগেনস্মিথ এটা আবিষ্কারক হলেন চার্লস ডারউইন এবং নামকারক হলেন কোল এবং হ্যাগেনস্মিথ। অর্থাৎ চার্লস রবার্ট ডারউইন এটা সর্বপ্রথম আবিষ্কার করেন এবং পরবর্তীতে হ্যাগেনস্মিথ নামের যে সায়েন্টিস্ট আছেন এবং কোল নামের যে সায়েন্টিস্ট আছেন তোমার হচ্ছে যে ইনারা তোমার হচ্ছে যে এটার নামকরণ করেছেন। এবং দেখো এই যে আমাদের যে সাধারণত এর যে তোমার হলো যে আমাদের চার্লস ডারউইন যে কাজটা করেছিলেন তিনি আসলে তোমার হচ্ছে যে যেটা হলো যে আমাদের যে একটা বীজ যদি আমরা দেখি, একটা যদি বীজ, এটা হলো একটা বীজ, এখন বীজের কি আছে, ভ্রূণ মুকুল আবরণী আছে, ভ্রূণ মুকুল আবরণী, ভ্রূণ মুকুল আবরণী বা যেটাকে বলে হচ্ছে কোলিওপটাইলস। ভ্রূণ মুকুল আবরণী বা কোলিওপটাইলস, তার মানে ভ্রূণ যেটা আছে, এই যে ভ্রূণের যে একটা বীজ থেকে যখন কি হয়, একটা বীজ থেকে যখন একটা ভ্রূণ তোমার তৈরি হয়, তাই না, তখন এই ভ্রূণের যে মুকুল, এই বীজ থেকে যখন একটা মুকুল তৈরি হচ্ছে, এই মুকুলে একটা আবরণী থাকে, এই জায়গায় একটা আবরণী থাকে, প্রাথমিকভাবে একটা আবরণী থাকে যার নাম হচ্ছে কোলিওপটাইলস। এবং এই কোলিওপটাইলসটার উপরে অক্সিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা বীজ যখন হয়, একটা চারা গাছ যখন হয়, খেয়াল করে দেখো যে একটা চারা গাছ হলে যদি আমরা দেখি এরকম যে এটা একটা বীজ এবং এই বীজ থেকে যে শেকড়টা বা রুটটা এটা কিন্তু মাটিতে চলে আসে। কোথায় চলে আসে? এটা মাটিতে আসে। আর এখান থেকে যে তোমার হচ্ছে যে গাছটা যে হয়, অর্থাৎ কুড়ি যেটা হয়, পাতা যেটা হয়, সেটা কিন্তু ঠিকই কোথায় যায়? সেটা কিন্তু ঠিকই উপরে ওঠে। এমন তো হয় না যে পাতাগুলো নিচে চলে আসে আবার তোমার হচ্ছে রুটটা উপরে যায়, এরকম তো হয় না, তাই না? আমাদের রুটটা মাটির দিকেই যায়, আবার পাতাটা কিন্তু ঠিকই উপরের দিকে আসছে। এখন এই যে আমাদের এটা এখানে রয়েছে ভ্রূণ মুকুল আবরণী বা যেটাকে আমরা বলছি হলো কোলিওপটাইলস। এই কোলিওপটাইলসের উপরে অক্সিনের একটা ভূমিকা আছে এবং অক্সিন সাধারণত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার রোল প্লে করে থাকে। বুঝতে পেরেছো? এবং এই যেহেতু আমাদের অক্সিন এখানে, যেহেতু এই ভ্রূণ মুকুল আবরণীতে যেহেতু অক্সিন থাকে, এখানে যে অক্সিনের প্রভাব, অক্সিনের প্রভাবেই এই যে কাণ্ড যেটা হয়েছে, এই কাণ্ডটা কিন্তু সাধারণত দেখা যায়, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এটা আলোর যে উৎস, অর্থাৎ যেদিক থেকে আলো আসছে এটা কিন্তু আসলে সেই দিকেই তোমার হচ্ছে যাওয়ার চেষ্টা করে, তাই না? আলো তো আর মাটি থেকে আসছে না, আলো কোথায় থেকে আসছে? আলো উপর থেকে আসছে, তার মানে এই কাণ্ডটা কিন্তু উপরে উঠছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল প্লে করছে হলো যেটাকে আমরা বলছি হলো অক্সিন। ওকে, এক মিনিট, কালি শেষ হয়ে যায়। তাহলে অক্সিনের কাজ আমরা কি দেখতে পেলাম? অক্সিনের কাজ আমরা মেইনলি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে আলোর দিকে কাণ্ডের গমন, কাণ্ডের গমন এটা একটা করবে। আবার অক্সিনের আরেকটা কাজ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবে, একটু আগে বলছিলাম মূল গজায়, মূল গজাতে সাহায্য করে।
এখন সাধারণত তোমার হচ্ছে যে আমরা যদি টিস্যু কালচারে দেখি, টিস্যু কালচারে দেখা যায় যে একটা নির্দিষ্ট অংশ থেকে কেবলমাত্র ডাল হয়েছে এবং পাতা হয়েছে। এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে দেখবো, আমরা 12 অধ্যায়ে গিয়ে দেখবো যে একটা টিস্যু কালচার করতে গিয়ে আমরা দেখছি যে কেবল ডাল হয়েছে কিন্তু কোনো ধরনের রুট ফর্ম করেনি। তখন এখান থেকে রুট ফর্ম করানোর জন্য আমি যদি অক্সিন প্রয়োগ করি, আমি যদি এখানে কি দিয়ে দেই, আমি যদি অক্সিন দিয়ে দেই, অক্সিন যদি আমি এই মাধ্যমে দিয়ে দিই, তাহলে কিন্তু ওখানে কি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ওই প্ল্যান্টটা থেকে ওখান থেকে রুট সৃষ্টি হয়। তার মানে মূল গজাতে সাহায্য করে, ফলের ঝরে পড়া কমায়, ফলের ঝরে পড়া রোধ করে। অক্সিনের আরেকটি কাজ হলো, এটা আমাদের ফল যেগুলো রয়েছে এই গাছের ফলগুলোকে তোমার হচ্ছে যে সাধারণত বলা যেতে পারে যে ঝরে পড়াটা যেটা আছে এটা হচ্ছে তোমার রোধ করে। তারপরে তোমার এটাকে এটার আরেকটা কাজ হলো, সাধারণত দেখা যায় যে অভিস্রবণ এবং শ্বসনের যে হার, এই হারটা বাড়িয়ে তোলে। অভিস্রবণ ও শ্বসনের হার বাড়ায়, এটা অভিস্রবণ এবং শ্বসনের হারটাকে বাড়িয়ে দেয়। এটা আরেকটি কাজ বলেছিলাম একটু আগে, তরমুজের কথা বললাম, বীজহীন ফল সৃষ্টি করে। এর মাধ্যমে আমরা বীজহীন ফল যেটা আছে এই ফলগুলো তৈরি করতে পারি। তাহলে দেখো আমরা যে ফাইটোহরমোনগুলো দেখলাম তার মধ্যে প্রথম একটা ফাইটোহরমোন সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম, যার নাম হলো অক্সিন। এবং পরীক্ষায় অক্সিনটাই আলাদাভাবে এসেছে এমন অনেক উদাহরণ আছে যে অক্সিনের ভূমিকা বা অক্সিনের বর্ণনা দাও, 3 মার্কের কোশ্চেন, শুধু অক্সিন। অতএব এখানে হেলাফেলা করার কিছু নেই, পুরোটাই পড়তে হবে সুন্দর করে। এখন এখানে অক্সিনের আমরা বর্ণনা বলেছি, এখানে তোমার হচ্ছে যে এটার আবিষ্কারক হচ্ছে চার্লস রবার্ট ডারউইন, এটা কোল এবং হ্যাগেনস্মিথ এটার নামকরণ করেছেন। তারপরে আমরা দেখেছি যে ডারউইন যেটা করেছিলেন, তার যে কলিওপটাইলস অর্থাৎ ভ্রূণ মুকুল আবরণী, ভ্রূণ মুকুলের যে আবরণ, ভ্রূণটা জাস্ট একটা বীজ থেকে যে ভ্রূণ মুকুলটা বের হয় সেটার আবরণীর উপরে এই অক্সিনের প্রভাব দেখেছিলেন। এবং তিনি কি দেখেছিলেন যে আলো যেদিকে আছে সেদিকেই এটা কাণ্ডটা বৃদ্ধি পাচ্ছে, এটার উপরে অক্সিনের একটা ভূমিকা আছে। এরপরে আরো দেখা গেছে যে মূল গজাতে সাহায্য করে, অর্থাৎ উদ্ভিদের যে কাণ্ড রয়েছে সেই কাণ্ড থেকে মূল সৃষ্টি করতে আমাদের সাধারণত এই অক্সিন প্রয়োগ করলে মূল সৃষ্টি হয়। এটার ফলে ফলের ঝরে যাওয়া, একটা ফল ধরে আছে গাছে, ফলগুলো অনেক সময় দেখবে একটা গাছ থেকে ফলগুলো ঝরে পড়ছে, এবং ফলের এই ঝরে পড়া যেটা রয়েছে এই ঝরে পড়াটা রোধ করার ক্ষেত্রে আমাদের সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই তোমার হচ্ছে যেটাকে আমরা বলছি হলো অক্সিন। এবং তারপরে যেটা সেটা হলো যে অভিস্রবণ এবং শ্বসনের হার বাড়িয়ে দেয়, অভিস্রবণের হার এবং শ্বসনের হারটা এটা বাড়িয়ে দেয়। আর হচ্ছে বীজহীন ফল সৃষ্টি করে, মানে অনেক ফল আছে যেগুলো বীজ কমে গেলে, বীজ না থাকলে তার দাম কিন্তু বেড়ে যায়, তোমার হচ্ছে যে বাজার মূল্য বেড়ে যায়। এই ধরনের যে ফলগুলো আছে এই বীজহীন ফল সৃষ্টিতেও একটা ভূমিকা রাখে হলো অক্সিন। আমরা কি বুঝতে পেরেছি প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আমার? বুঝতে পেরেছি আমরা? এই কোশ্চেন কি করেছো? কোশ্চেন কখন করলে? দেখা হয়নি অবশ্য অনেকক্ষণ থেকে, তো অনেক বড় কোশ্চেন। এ ব্লাড গ্রুপ ব্যক্তি ও ব্লাড গ্রুপ নিতে পারবে, বাট আমরা জানি অ্যান্টিবডি ও অ্যান্টিজেন, তো ব্লাড গ্রুপ থেকে বলেছো, আমরা জানি অ্যান্টিবডি ও অ্যান্টিজেন মিলে গেলে বিপদ হবে। বাট এ গ্রুপের অ্যান্টিবডি এ, কিন্তু ও এর অ্যান্টিজেন এ ও বি উভয় আছে, তাহলে বি নিয়ে আমরা প্রবলেম নেই, বাট এ তো অ্যান্টিজেন, তাহলে কি অ্যান্টিবডি? আমি তোমার কোশ্চেন বুঝতে পেরেছি। দেখো বনশ্রী লোপা, তোমার যে আইডি থেকে মনে থাকে না নামগুলো আর কি, আমি অত্যন্ত দুঃখিত, সরি। যাই হোক, তুমি যে কোশ্চেনটা করেছো এটা আমি বুঝতে পেরেছি যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ও, তাহলে আমি যদি না, আমার রক্তের গ্রুপ এ, তাহলে আমি যদি তুমি কি কোশ্চেনটা করেছো এ তোমার রক্তের গ্রুপ, সরি, এ ব্লাড গ্রুপ ব্যক্তি ও ব্লাড গ্রুপ নিতে পারবে, বাট আমরা জানি এ ব্লাড গ্রুপ ও নিতে পারবে। হ্যাঁ, তাহলে মনে করো আমার এ আছে, আমি ও ব্লাড গ্রুপ নেব, তাই না? আমি ও ব্লাড গ্রুপটা নেব, তাহলে আমার শরীরে তো এ অ্যান্টিজেন আছে, আমার শরীরে তো এ অ্যান্টিজেন আছে। শোনো ভালো করে,
আমার শরীরে এ অ্যান্টিজেন আছে। আজকে এই কোশ্চেনের মাধ্যমে ক্লাস শেষ করব, একটু ছোট ক্লাস আজকে। দেখো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যার কি আছে এ অ্যান্টিজেন, তার মানে এ ব্লাড গ্রুপ যার আছে, ওর কি আছে এ অ্যান্টিজেন আছে। এখন ও কি করবে, ও গ্রুপ, ও রক্তটা সে নেবে, কিন্তু ওতে আবার কি আছে এ প্লাস বি, দুইটা অ্যান্টিবডি আছে। তাহলে এখন আমার মনে কোশ্চেন হলো যে এখানে তো এ অ্যান্টিজেন আছে আর এ ও এর রক্তে তো এ বি দুটো অ্যান্টিবডি আছে। সো আমার প্রবলেমটা হচ্ছে এখানে যে এ এবার যদি এ অ্যান্টিবডির সাথে একসাথে মিক্সড হয় দেন তাহলে কি হয়ে গেল, খতম, শেষ। তাহলে এই যে আমাদের মনে করো যে শেষ হয়ে যাবে, কিন্তু তাহলে তো এটাও নিতে পারার কথা না, ও ব্লাড গ্রুপটাও তো আমাদের কি করার কথা না, এটা আমাদের নিতে পারার কথা না। কিন্তু আমি এই যে আমাদের ও ব্লাড গ্রুপ যেটা আছে, এই ব্লাড গ্রুপটা আমরা নিচ্ছি কেন, তাই না? এটা কেন মিশছে না? এখন একটা জিনিস খেয়াল করো, আগে আমরা শেষ করে না দিই, তাই না? দেখো অ্যান্টিজেন একটা বিষয় আর অ্যান্টিবডি আর একটা, দুটোই প্রোটিন এবং অ্যান্টিজেন এ বি, তাই না? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি হচ্ছে এ বি। এখন কথা হচ্ছে অ্যান্টিবডি কখনো ও রক্তে আগে থেকে তৈরি হয়ে থাকে না। ভালো করে শোনো, এ অ্যান্টিবডি কখনো কি থাকে না, আগে থেকে তৈরি হয়ে তোমার কি থাকবে না, এটা সাধারণত তোমার হচ্ছে থাকবে না। এ তোমার হচ্ছে প্রতিক্রিয়ায় তৈরি হবে। সাধারণত দেখা যায় যে আমাদের এই যে তোমার হচ্ছে যে এ যে রক্তের গ্রুপ আছে, সে যদি তোমার হচ্ছে ও রক্তের গ্রুপ নেয়, কারণ ওকে আমরা বলছি কি, ওকে বলছি আমরা সর্বজনীন দাতা, তার একমাত্র যার রক্তে ও আছে সে যদি অন্য অ্যান্টিজেন বাহিরে থেকে নেয়, সেক্ষেত্রে তার শরীরে এ এবং বি অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি আগে থেকে থাকে না। এই জিনিসটা খেয়াল রাখবা, অ্যান্টিবডি আগে থেকে থাকে না। যার রক্তে ও তোমার হচ্ছে যে এ তোমার হচ্ছে কি আছে, রক্তটা আছে এ ব্লাড গ্রুপ, তার রক্তে বি অ্যান্টিবডিটা তৈরি হবে, বা যার বি আছে তার রক্তে এ তোমার হচ্ছে যে এটা তৈরি হবে, কিন্তু ওইটা আগে থেকে থাকে না। এই জন্য অ্যান্টিবডি হচ্ছে আসলে একটা রিয়াকশনের ফল, অর্থাৎ যদি পাওয়া যায় সেক্ষেত্রে রিয়াকশন করবে। তুমি যদি ওকে এখন কি করো, ওকে ও যে ব্যক্তিটা আছে তাকে যদি তুমি এ রক্ত দাও বা বি রক্ত দাও, সেক্ষেত্রে তার শরীরে এ বি অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু এই রক্তটা আরেকজনকে দিলে এখান থেকে তো অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা না। কিন্তু মেন কথা, যে নিচ্ছে তার শরীরে কোনো অ্যান্টিজেন যাচ্ছে কিনা, ভালো করে বোঝো, যে নিচ্ছে তার শরীরে কোনো অ্যান্টিজেন যাচ্ছে কিনা। তাহলে ও রক্ত যেহেতু এ নিচ্ছে, তাহলে কি এর শরীরে কোনো অ্যান্টিজেন যাচ্ছে? এতে তো তোমার কোনো অ্যান্টিজেনও নাই, এও নাই বিও নাই, তাহলে এর রক্তে কোনো অ্যান্টিজেন নাই। অতএব ওই যে এর শরীরে আমি দিলাম, তার শরীরে গিয়ে কিন্তু ওইটা কোনো অ্যান্টিবডি সৃষ্টি করার জন্য তাকে তাড়না দেবে না। বোঝা গেছে তো? কিন্তু অ্যান্টিবডি যেটা আছে এটা রক্তের ভিতরে থাকে না, এটা তৈরি হয়। যার ও রক্তের গ্রুপ, সে যদি এ নেয় তাহলে তার রক্তে এটা তৈরি হয়। বোঝা গেছে তো? আমার মনে হয় বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার? বোঝা গিয়েছে? আমাদের আজকের ক্লাস আমরা এই পর্যন্তই সমাপ্ত করব, এবং সামনে শনিবার আমরা বাকি অংশ ইনশাআল্লাহ যদি ক্লাস নেওয়া সম্ভব হয় তাহলে আমরা বাকি অংশ করব। তবে আমরা অবশ্যই সামনে শনিবার 9টার সময় 6 অধ্যায়ের একটা পরীক্ষা দেব। খুব ভালো করে পড়তে থাকো, এবার আর কোনো ব্যত্যয় হবে না, অবশ্যই পরীক্ষা হবে সামনে শনিবার রাত 9টায়। ওকে, সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আমার ক্লাস আজকে এইখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী শনিবার আবার আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।